ঘিরে ফেলা কাকে বলে জানেন? মানে ধরুন আর পালানোর পথ নেই, একেবারে এপাশ ওপাশ সব দিক থেকে যতগুলো দিক আছে কোনো না কোনো এজেন্সি নজর রাখছে। ইডি হতে পারে, সিবিআই হতে পারে, অন্য কোনো এজেন্সি হতে পারে, এনআইএ হতে পারে। কেন এতগুলো কথা বলছি? কাকে ঘেরার কথা বলছি? বলছি শাহজাহানের কথা। মূলত শাহজাহান কোথায় তার উত্তর 5 দিন কেটে যাওয়ার পরও নেই। শাহজাহান কোথায় সেই তল্লাশিতেই নাকি গাড়ির ডিকি দাঁড় করিয়ে চেক করা হচ্ছে, বাসে উঠে চেক করা হচ্ছে, নাকা চেকিং চলছে ওই এলাকা জুড়ে, এবং প্রশ্ন করা হলে বলা হচ্ছে নির্দেশ রয়েছে তাই আমরা চেক করছি। অন্যদিকে কেন্দ্রের প্রায় সবকটা এজেন্সি তারা ঘিরে ফেলছে, গোটা এলাকা ঘিরছে। শাহজাহান কোথায়? আগে একবার ছবিটা দেখবো কোন কোন এজেন্সি কেন ঘিরে ফেলার কথা বলছি। দেখুন দেখুন আমরা ফুল স্ক্রিন দেখানোর চেষ্টা করব টিম সেন্ট্রাল এজেন্সি কিভাবে ঘিরছে। সেন্ট্রাল এজেন্সি খুব গুরুত্বপূর্ণ দুটো মিটিং করেছে গতকাল, খুব গুরুত্বপূর্ণ। সেখানে সমস্ত এজেন্সির প্রতিনিধিরা ছিলেন, প্রায় সমস্ত এজেন্সির। কেন্দ্রীয় যতগুলো এজেন্সি রয়েছে যারা এই ধরনের কাজে দক্ষ তাদের প্রায় প্রত্যেকে ছিলেন, যাদেরকে গতকাল বৈঠকে দেখা গিয়েছিল। আমরা জানি ইডির স্পেশাল ডিরেক্টরের সঙ্গে ডিআইজির কর্তার বৈঠক ছিল, কিন্তু এছাড়াও অন্যান্য এজেন্সির কর্তারাও ছিলেন। তাহলে সত্যি যদি আমরা বলি যে ঘিরে ফেলার চেষ্টা হচ্ছে, তা কি ভুল বলা হবে? আর এলাকায় কিভাবে নাকা চেকিং চলছে সেই ছবিটা একবার দেখাবো। দেখুন অটোয় তল্লাশি, এমনকি অটোয়। আচ্ছা অটোয় করে শাহজাহান গেলে কোথায় যাবেন বলুন? গাড়িতে তল্লাশি, গাড়ির ডিকি খুলে, বাসে পর্যন্ত তল্লাশি। যখন প্রশ্ন করা হচ্ছে, আমাদের প্রতিনিধি প্রশ্ন করছেন, তখন বলা হচ্ছে নির্দেশ রয়েছে তাই নাকা চেকিং। সন্দেশখালী কাণ্ডের পর 6 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান। এরই মধ্যে এই প্রথম শেখ শাহজাহানের বাড়ির সামনে আকুঞ্জিপাড়া মোড়ে পুলিশরা প্রতিটি গাড়ি চেক করছেন। ধামাখালি লঞ্চঘাট থেকে যে সমস্ত গাড়ি সরবেরিয়া মোড়ের দিকে যাচ্ছে বা সরবেরিয়া মোড় থেকে যে সমস্ত গাড়ি ধামাখালির দিকে যাচ্ছে, সেই সমস্ত গাড়ি এখানে চেক করছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। গাড়ি যেবার নির্দেশ আছে ওপর থেকে সেইভাবে দেখা যাচ্ছে। এই নির্দেশ কবে এলো? আজকেই বললো সকালবেলা, এখানে আগে হচ্ছিল, ওই পাশে হচ্ছে, আজ এই রাস্তাটা করতে বলেছে। এটা কি শেখ শাহজাহান সম্পর্কিত? হ্যাঁ ওই সম্পর্কেই তো দেখছি, যেভাবে নির্দেশ আছে সেইভাবে দেখছি আর কি করে। কি নির্দেশ আছে? ওইটা গোপন আছে। শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির সামনের রাস্তা তো শুধুমাত্র বাসন্তী হাইওয়ের যে রাস্তা, সেই বাসন্তী হাইওয়ের রাস্তার উপরে যে সমস্ত পুলিশ বুথ রয়েছে পুরো দস্তুর চেকিং হয়ে গেল। এখানে নেজারট পুলিশ স্টেশনের যে বুথ রয়েছে, সেই পুলিশ বুথের তরফও প্রতিটি গাড়ি, সেটি অটো হতে পারে, বড় ট্যুরিস্ট গাড়ি হতে পারে, বাস হতে পারে, স্কুল টিচারদের গাড়ি হতে পারে, প্রতিটি গাড়ি কিন্তু চেক করছেন এবং গাড়ি ছাড়ার আগে জিজ্ঞেস করছেন কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, ব্যাগের মধ্যে কি রয়েছে। একই সঙ্গে সেই গাড়ির কোথাও কেউ লুকিয়ে রয়েছে কিনা তাও কিন্তু এখানকার কর্তব্যরত যারা পুলিশ কর্মী রয়েছেন তারা উকি ঝুঁকি মেরে দেখছেন। এখানকার যে নাকা চেকিং, এটা কেন হচ্ছে? আপনার কাজ করুন, আমাদের কাজটা করতে দিন। সবসময় তো করি না, দরকার বিশেষ করা হচ্ছে এখন প্রতিদিন চেক হবে, এখন দরকার। শেখ শাহজাহান যে এলাকায় রয়েছে তা নিশ্চিত করতে যে পুলিশ কর্মীরা এখানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন, তার আরও একটা ছবি কিন্তু বাসের মধ্যে উঠেও কিন্তু এখানে পুলিশ কর্মীরা দেখছেন যে এখানের মধ্যে তারা যাকে খুঁজছেন সেরকম কেউ লুকিয়ে রয়েছেন কিনা। চেকিং হয় বাসের মধ্যে? না না না। হ্যাঁ না, এভাবে চেকিং হয় বাসের মধ্যে? না, হয় না। এই প্রথম এরকম কি চেকিং হয়? না, এরকম চেকিং কোনো জায়গায় দেখিনি। কর্তব্যরত পুলিশ কর্মী তো উঠে দেখলেন যে কি? হ্যাঁ, ওকে ওকে। এই কর্তব্যটা আগে থেকে করলে কি ভালো হয়? এরভাবে এরকম হয়েছে বলে না, অনেক ঘটনা ঘটে গেছে এর আগে। যারা এখানকার বাস যাত্রী রয়েছেন, বাসে যারা কন্ডাক্টর রয়েছেন, তারাও বলছেন এই ধরনের চেকিং কিন্তু আগে দেখা যায়নি। নিশ্চিত হতে চাইছেন যে কোনোভাবে বাস যাত্রী সেজে, অটো যাত্রী সেজে, স্কুলের টিচারদের গাড়িতে, তার মধ্যেও শেখ শাহজাহান কোথাও ঘোরাফেরা করছেন না তো এলাকাতে। কারণ শেখ শাহজাহানের যা প্রভাব, তাতে তিনি যদি কোথাও আশ্রয় চান, তাকে না বলার ক্ষমতা কারুর নেই। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। শাহজাহানের এলাকার লোক বলেছিলেন তিনি বাঘ, এবং যেভাবে তার তল্লাশি চলছে তাতে তো সত্যি বাঘ খোঁজা হচ্ছে, বলে গরু খোঁজা কথায়।
তো সত্যি বাক খোঁজার পর্ব চলছে। তবে অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি যেভাবে ঘিরছে তা কি শুধুই শাহজাহানকে মাথায় রেখে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আরও বড় কিছুর সন্ধানে রয়েছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ ভোটের আগে মাঠ খালি করার উদ্যোগ। শুনুন। তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি টুকটুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। চলুন এবার আলোচনায় আসি। আমার সঙ্গে যে অতিথিরা আছেন তারা কি ভাবছেন, কি মনে হচ্ছে তাদের। শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী রয়েছেন আমার বাদিকে, তার পাশে সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক, বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এবং আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। প্রত্যেককে স্বাগত দুপুরের এই বিতর্কে। বিতর্ক জমবে। আমি প্রথমেই রাজনৈতিক বিশ্লেষক, যিনি অ্যাপারেন্টলি কোনো দলের নন নির্দিষ্টভাবে, আপনার কি মনে হচ্ছে এত এজেন্সি একসঙ্গে এ কিন্তু সচরাচর দেখা যায় না, কোনো বড় কিছুর সন্ধান? আবার মুখ্যমন্ত্রী বলছেন মাঠ খালি করার উদ্যোগ। দেখুন, শেখ শাহজাহানের ঘটনাটা ঘটার পর 5 দিন পেরিয়ে গেছে। আমি আপনাকে মনে করাই, যেদিনকে জেপি নাড্ডার উপর আক্রমণ হয়েছিল 24 ঘন্টার মধ্যে সেই জেলার এসপি এবং সেই রেঞ্জের ডিআইজিকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। এবার বিজেপি যদি সত্যি আন্তরিক হতো, উত্তর 24 পরগনার এসপি বা উত্তর 24 পরগনা যে রেঞ্জে পড়ে সেই রেঞ্জের ডিআইজিকে দিল্লিতে ডাকা হতো না? আমার নিজের খুব সন্দেহ আছে যে আদৌ কতটা শেখ শাহজাহানকে কে খুঁজছে আমি জানি না। যদি শেখ শাহজাহান সন্দেশখালী বেসিক্যালি একটা দ্বীপের মতো যদি লাক্ষাদ্বীপ চলে গিয়ে থাকেন প্রধানমন্ত্রীকে অনুসরণ করে, তাহলে আলাদা কথা। লাক্ষাদ্বীপে গিয়ে হয়তো উনি ফিরতে পারছেন না, লাক্ষাদ্বীপ থেকে ফেরাটা ডিফিকাল্ট। তা না হলে কাউকে খুঁজে বার করতে এতদিন লাগে না, রাজ্য পুলিশেরও লাগে না, কোনো এজেন্সিরও লাগে না। এটা একটা আমার মনে হয় যে ক্রমশই প্রহসনে পরিণত হচ্ছে, এবং আমি নিশ্চিত না খোঁজ চলছে কিন্তু পাওয়া যাচ্ছে না, নাকি অন্য কিছুর খোঁজ চলছে? আমি ওটাই বলছি। তো আপনি দেখবেন যে যখন বিষয়টা একটু ঠান্ডা হয়ে যাবে, যখন রাম মন্দির উদ্বোধনে সবাই ব্যস্ত হয়ে যাবে, তখন আস্তে করে কোনো একটা আদালতে শেখ শাহজাহান আত্মসমর্পণ করবেন এবং তিনি বেরিয়ে আসবেন, আমরা সবাই ভুলে যাব কি হয়েছিল, অ্যান্ড এভরিথিং উইল বি সেটেল। তাহলে এটা কি হচ্ছে? এটা আমার কাছে পুরোটাই নাটক মনে হচ্ছে। রাজশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এখানে? মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথাগুলো বলছেন, নাহি দিব সূচাগ্র মেদিনী বিনা যুদ্ধে, কথাটা কার ছিল? দুর্যোধনের কথা ছিল। দুর্যোধনের পরিণতি কী ছিল নতুন করে বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, ল অ্যান্ড অর্ডার স্টেটের সাবজেক্ট, ডিআইজি ডিজি বলছেন একেবারে ঘাড় ধরে ধরা টরা হবে যারা আইন টাইন ভেঙেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা অপদার্থ সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে এখানে দাঁড়িয়ে, যে তারা এতদিনে খুঁজেও পাচ্ছেন না, ধরতেও পাচ্ছেন না। কেন্দ্রীয় এজেন্সির যা যা করার সেটা তারা করছে, কিন্তু বারবার করে কেন্দ্রীয় এজেন্সির দিকে কেন আমি যাই না, নজর মার খেয়েছে তারা। খুঁজে ধরার কথা হচ্ছে রাজ্যের পুলিশের, আইন চলছে তো নাকা চেকিং সবিস্তারে দেখালেন। না নাকা চেকিং কোনায় খামচিতে 6 দিন পরে তল্লাশি হচ্ছে, 6 দিন পর। এক্ষুনি কি দেখালো? ব্যাগ খুলে খুলে দেখছে, ব্যাগের মধ্যে শেখ শাহজাহান লুকিয়ে আছে। একটা হাসির ব্যাপার হয়ে যায় না? পুলিশের কোনো ইন্টেলিজেন্স নেই এখানে। দীপাঞ্জনদা আছেন, দীপাঞ্জনদা বেশি ভালো বলতে পারবেন। একটা ইন্টেলিজেন্স ফ্যাক্টর থাকে। এই রাজ্যের পুলিশকে প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো। তার ইনফরমেশন সোর্স, তার ইনফরমেশন বিভিন্ন জায়গায়, সে তো একেবারে কিছুক্ষণের মধ্যে ঘেঁটি ধরে বার করে নেবে। এখানে পুলিশ লুকাতে চাইছে কিনা, কিছুদিন পরে আমরা কোনো ফেক এনকাউন্টারের কোনো খবর পাবো কিনা, কারণ বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহান এই লাইনে ধরলে পরেই ঘেঁটিটা আসবে শ্রীমান শ্রীযুক্ত শ্রীনন্দন ভাইপোর ঘাড়ে। এবার সেইটাকে বাঁচাতে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটা আমরা জানি না। আচ্ছা, সেই জন্যই এত তৎপরতা, এতগুলো এজেন্সি। দীপাঞ্জনদা কিভাবে দেখছেন? আপনার কি মনে হচ্ছে, কি সেন্স করছেন আপনি? প্রথমত এই নাকা চেকিংটা দেখছিলাম, আমার বহু পুরনো একটা সিনেমার কথা মনে পড়ে গেল, ঋষিকেশ মুখার্জির গোলমাল। ওটাতে একটা সিন রয়েছে যেখানে উৎপল দত্ত অমল পালেকারকে কখনো ওই টবের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন, কখনো টেবিলের নিচে খুঁজছেন। তো যেরকম ভাবে খুঁজছে এটা বোঝাই যাচ্ছে একটা প্রহসন। দেখো, একটা কন্ট্রাডিক্টরি এখানে মেসেজ। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এলাকা খালি করলে আমরা বিনা যুদ্ধে নাই দিব সূচগ্র মেদিনী, আর ওদিকে ডিজি বলছেন আমরা এলাকা খালি করব, যারা আইন ভেঙেছেন তাদের আমরা গ্রেফতার করবো বা ব্যবস্থা নেব। তো এটা নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন। আই এম শিওর ডিজি, মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বার্তাটা পেয়ে গেছেন যে এলাকা খালি করা চলবে না এত সহজ হবে।
তার জন্য ওই ব্যাগটা খুলে দেখানো হচ্ছে। এক, 2 নম্বর, আমি আগেও বলেছি আবার বলছি যে এই বাংলার যতগুলো দুর্নীতি হয়েছে, ওই গোনাতে গেলে এখন 10খানা দুর্নীতির নাম গোনাতে হয়, এই সবগুলো দুর্নীতি আলাদা আলাদা ম্যানেজারদের দিয়ে হয়েছে, তার সিইও 1জন বা 2জন। এই পুরো টাকাটা হাজার নয়, আমি আগেও বলেছি আবার রিপিট করছি, প্রায় 1 লক্ষ কোটি টাকা। এই টাকাটা কিন্তু ভারত থেকে বাইরে গেছে, এবং ভারত থেকে বাইরে যাওয়ার প্রথম একটা জায়গা হচ্ছে বাংলাদেশ, সেখান থেকে মায়ানমার, এবং সেখান থেকে মধ্য ইউরোপ। মানে আপনি শুধু বাংলা বলছেন না, ভারত থেকে গোটা দেশের দুর্নীতির কথা? ওকে, না না, আমি শুধু বাংলার কথা বলছি। আমি যদি গোনাতে থাকি এই পুরো দুর্নীতি, খাদ্য, শিক্ষা, কয়লা, গরু, এটসেট্রা এটসেট্রা, সব এই টাকাগুলো শেখ শাহজাহানের 2টো রোল ছিল। এক, পুরো এই খাদ্য দুর্নীতিতে যতটা সম্ভব সাহায্য করা বালুকে, সেখান থেকে টাকাটা, এবং এই যে সিইও যে ভাগের টাকাটা এবং অন্যান্য দুর্নীতির যে হাজার হাজার কোটি টাকা, এটা তার সিন্ডিকেটের মধ্যে দিয়ে সে নিয়ে যেত বাংলাদেশ, এবং বাংলাদেশ মায়ানমার হয়ে বিভিন্ন জায়গায় চলে যেত, সারোগেট অ্যাকাউন্টগুলোতে যেত। এই যে সিন্ডিকেটটা, তার জন্য কিন্তু এই সিন্ডিকেটে ড্রাগ মাফিয়া থেকে অস্ত্র চোরাচালাকালীন থেকে হিউম্যান ট্রাফিকিং, সমস্ত ইভেন টেরোরিস্ট নেটওয়ার্ক, এগুলো ইউজ হয়েছে। তার জন্য এখন শুধু এই ইডি, সিবিআই, এনআইএ দেখছেন, আই এম শিওর, যতটুকু জানি যে ভারত সে তো আছে, কিন্তু ভারতের যে বৈদেশিক বিশেষ এজেন্সি যারা বিদেশেই কাজ করে, সেই বিশেষ এজেন্সি কিন্তু পুরোদস্তুরে বাংলাদেশে কাজ শুরু করে। এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, যেটা তোমরা চক্রব্যূহের কথা বলছো, দেখো চক্রব্যূহ, এটাকে আমরা টার্মিনোলজিতে বলি ল্যাবরেন্থ। এখানে কিন্তু রিভার্স হচ্ছে। এখানে কি হয়, চক্রব্যূহতে ঢোকার পর বেরোনোর জায়গা হয়, এখানে চক্রব্যূহটা এমন করে দিচ্ছে যে একটা রাস্তা খুলে রাখবে যেখানে সে বাধ্য হবে সারেন্ডার করতে অথবা বেরিয়ে আসতে। কারণ এর যা সিন্ডিকেট রয়েছে, এর যেখানে যত শিকড় বাকড় রয়েছে বাংলাদেশে এবং ভারতবর্ষের পশ্চিম বাংলায়, সমস্ত শিকড়গুলো এক একটা করে এই এজেন্সি কিন্তু এবার ট্র্যাক করবে আর বন্ধ। তার মানে এজেন্সিগুলো কনফার্ম হয়েছে যে এর শিকড় ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় এবং সবকটা লিংক। তাই সব এজেন্সি একসাথে বাংলাদেশে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কিন্তু আমার যেটা ভয় সেটা হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সির আগে যদি বাংলা পুলিশের হাতে পড়ে, তাহলে একটা জায়গায় আমার ভয় যে এর আবার ওই ফেক এনকাউন্টারের মতো কিছু না একটা হয়ে যায়। ওই ইউপিতে হয়েছিল বিকাশ দুবে, আমাদের বাংলাতে হয়েছিল ওই ডিসিপি মেহতা, বিনোদ মেহতার হত্যাকারী ইদ্রিস আলীকে পিটিয়ে মেরে দিল, কারণ ও একটা লিঙ্ক। ওকে ধরলে শুধু বহু এই ইডির উপর হামলাটা ছেড়ে দাও, সেফ কাস্টাডির একটা জায়গা থাকতে পারে, বা ফেক এনকাউন্টারের যে আশঙ্কা সেটাও বলছে। কিন্তু দেখো সেফ কাস্টাডি কতদিন রাখবে? যেভাবে হাত পা মারা শুরু করেছে আদালত এবং যে প্রেসার আসছে এবং যে সেন্ট্রাল এজেন্সি, বেশি দিন পারবে। আর সমস্যা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। দেখুন, এজেন্সি, আপনি বলছেন সেন্ট্রাল এজেন্সিগুলো গন্ধ পাচ্ছে, তারা একদম ঝাঁপিয়ে পড়েছে বাংলা এবং বাংলার থেকে বাইরে কিভাবে লিঙ্কড এই দুর্নীতির জালটা ধরতে। অন্যদিকে শাহজাহান সেখানে একটা কি মেম্বার, শাহজাহানকে 6 দিন পরে খুঁজতে অটোর পেছনে, গাড়ির ডিকির পেছনে, বাসের সিটের তলায়, কেন এই অভিযান হচ্ছে সেটা আমার মাথায় ঢুকছে না। শতরূপ কি বুঝতে পারছে? দেখুন, যেটাকে নাকা চেকিং বলে দেখাচ্ছ, এটা বেসিক্যালি নাকা চেকিং না, এটা ন্যাকা চেকিং হচ্ছে। পুলিশ যেখানে থাকবে সেই রাস্তা দিয়ে শাহজাহান যাবে না, যে রাস্তা দিয়ে শাহজাহান যাবে সেখানে মমতা ব্যানার্জির পুলিশ থাকবে না। 6 দিন পরে আমি বলি, যার যেখান থেকে শাহজাহান যাবে, মমতা ব্যানার্জির পুলিশ খুব ভালো করে জানে শাহজাহান কখন কোন রাস্তা দিয়ে যাবে, সেখানে ওরা থাকবে না। এটা আমরা সবাই জানি, এটা বাচ্চা ছেলেও এটা জানে। এগুলো হচ্ছে নাটকবাজি, হচ্ছে লোক দেখানো। আমি এখানে 2-1টা কথা বলছি। দেখো, দীপাঞ্জনদা যে কথাগুলো বললেন যে এবার এই হয়েছে, এরা সব এজেন্সি নেমে পড়েছে, এবার এইগুলো করা হবে, কতগুলো ভবিষ্যৎবাণী করলো। দীপাঞ্জনদার আজ অব্দি কোনো ভবিষ্যৎবাণী মেলেনি, এইটা মিললে আমি খুব খুশি হব। কিন্তু এইটা ঘটনা যেটা তুমি বলছো 6 দিন পর, এই ঘটনাটা ঘটলো গত 5 তারিখ। 6 দিনে কি হয়েছে, সেন্ট্রাল এজেন্সির জায়গা থেকে আমরা একটা কার্যকারী পদক্ষেপ দেখেছি, একটা সিঙ্গেল পদক্ষেপ। কি? ইডির পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে পশ্চিমবাংলায় কোথাও ওরা তল্লাশিতে গেলে মাথায় হেলমেট এবং বুকে চেস্ট গার্ড পরে যাবে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা ছাড়া এখনো পর্যন্ত একটা কিছু কংক্রিটলি করা হয়েছে বা জানানো হয়েছে এমন হয়নি। শুনছি হবে, তোমরা খবর তোমাদের কাছে খবর পাচ্ছি যে নাকি 3-4টে বাহিনীর প্রধান তারা মিলে বসে মিটিং করে, মানে 3-4টে এজেন্সির প্রধান তারা মিটিং করেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। এবং এর যদি কোনো ফলাফল হয়, যদি শাহজাহান গ্রেপ্তার হয়, শাহজাহানের সূত্র ধরে যদি ভাইপো গ্রেপ্তার হয়, সবচেয়ে বেশি খুশি তো আমরা হব। কিন্তু হতে পারলে তো খুব ভালো কথা।
কেন্দ্রীয় এজেন্সি মার খেয়েছে, তাদের ওপর কেন সন্দেহ করা হবে? সুমনদার কথার উত্তরে রাশিদা বললো কথাটা ঠিক। আরে ভাই, রাজীব কুমারের বাড়িতে গিয়ে তো আর একটা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই মার খেয়েছিল, তারপরে কি হয়েছিল আমরা দেখেছি তো। একটা সময় গিয়ে, অনেক পরে একটা সময় গিয়ে রাজীব কুমার কোর্ট থেকে একটা, ঠিক সুমনদা যে কথাটা বললো একেবারে এই চিত্রায়ন আমরা দেখেছিলাম, রাজীব কুমার কোর্ট থেকে একটা ইমিউনিটি নিয়ে আসলো, ওকে জিজ্ঞাসাবাদ ফেস করতে হবে, আসামে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু গ্রেপ্তার করা যাবে যখন সবাই ভুলে গেছে। কিন্তু তার আগে প্রায় মাস তিনেক এক রাজীব কুমারকে খুঁজে পাওয়া গেল না। দুই সিবিআই থেকে শুরু করে ইডি থেকে, তখন ইডির ব্যাপার ছিল না, কিন্তু সিবিআই থেকে শুরু করে এনআইএ থেকে শুরু করে ইন্টেলিজেন্স ইত্যাদি এত সংস্থা আছে, কেউ রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারলো না। কোথায় যে পালিয়ে থাকলো, ভারতেই ছিল, ভারতের বাইরে পালিয়ে গেছে এমন নয়, ভারতেই ছিল, কিন্তু কেউ খুঁজে পেলো না। তারপরে ঠিক যখন সব ঠান্ডা হয়ে গেল, ও টুক করে গিয়ে কোর্ট থেকে একটা ইমিউনিটি নিয়ে চলে আসলো। সিবিআই তো মার খেলো, মার খেয়ে ওরা কী করলো, কী করলো সিবিআই? আমরা দেখতে চাই ইডিও যেন ওরকমভাবে মার খেয়ে হিসেবটা ভুলে না যায়। আমি শেষ একটা কথা এখানে বলছি, দেখো ইডিকে বা সিবিআইকে একতরফাভাবে দোষারোপ করবো না। হ্যাঁ, এইটা ঘটনা পিউ আমাদের রাজ্যে আমরা যা দেখছি, কোনো সভ্য রাজ্যে কেউ এটা কল্পনা করতে পারে না যে ইডি তদন্ত করতে যাবে, সে তদন্ত করবে, তার লড়াই হবে চোর ডাকাতদের সঙ্গে। ইডি কি যে কোনো কেন্দ্রীয় সরকারকে বা সরকারি সংস্থাকে যদি সরাসরি একটা রাজ্যের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, এটা তো কাঙ্ক্ষিত নয়, এটা ঘটনা। ইডিও তো এটা ডিজার্ভ করে না। আমাদের রাজ্যে আমরা কি দেখছি, একটা লোককে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা, 4.5 মাস ধরে সরকারি হাসপাতালে ফেক সার্টিফিকেট বানিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে, যাতে তাকে কেউ জিজ্ঞাসাবাদ করতে না পারে, ইডি যাতে তাকে জিজ্ঞাসাবাদ করতে না পারে। একটা লোককে জেলে নিয়ে যেতে চায় রাজ্যের তিহার জেলে নিয়ে যেতে চায় সিবিআই, রাজ্যের সরকার উদ্যোগ নিয়ে পুলিশকে দিয়ে তার নামে একটা পাতি কেস করিয়ে অনুব্রত মণ্ডলকে কাস্টাডিতে নিয়ে নিল, যাতে করে কিনা ও তিহার জেলে যাওয়াটাকে আটকানো যেতে পারে। এই যে পরশুদিন তোমরা জানো, পরশুদিন তোমরা জানো রাজীব সিনহা, ধরো এই যে ইলেকশন কমিশনের রাজ্যে আদালতে গিয়ে স্বীকার করে আসলো হাইকোর্টের রায় তারা মানেনি, কিন্তু আইনি ভাষা ও মানেনি, ওর বিরুদ্ধে ওটা অভিযোগ, আদালতে দাঁড়িয়ে বলেছে আমি এরকম কিছু করিনি, কিন্তু যদি করে থাকি সেক্ষেত্রে যদি আদালত অবমাননা হয়ে থাকে আমি দুঃখিত। আমরা তো সবাই দেখেছি, রায় দিল সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে, ও বলে দিল আমি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করব না। আদালতের রায়কে অস্বীকার করলো কেন? যাতে এই শাহজাহানরা সন্দেশখালীতে কি বসিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা মতো ভোটটা করাতে পারে। লুকিয়ে রয়েছে এত অভিযোগ বলার জন্য আমি জাস্ট আমার কথা শেষ করি, আমার 5 সেকেন্ড শেষ যাবে। সুতরাং এইটা ঘটনা, ইডিকে যে অসম লড়াই লড়তে হচ্ছে পশ্চিমবাংলায়, এটা কাঙ্ক্ষিত না, এটা কোনো রাজ্যে করতে হয় না, যা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজ্যে করতে হচ্ছে। আবার এইটাও ঘটনা যে কেন্দ্রের সরকারি সংস্থা এই লড়াইটা করতে পারবে, এইটা জেনেই তাদের উপর মানুষ আশা করেছিল। আমরা জানতাম পশ্চিমবঙ্গ পুলিশ পিসি ভাইপোর চুরি ধরবে না, সেই কারণেই কেন্দ্রীয় সরকারি সংস্থার উপর ভরসা করা হয়েছিল। তারা যদি এখন বলে আমরা হেলমেট পরে লোক ধরতে যাবো, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই? আপনারা বলছেন যে এতগুলো এজেন্সি একসঙ্গে মিটিং করছে কেন? সুমনদা শেষ আমি 10 সেকেন্ড যোগ করব। দেখুন, আমি আমার ভবিষ্যৎবাণীটা নিতে বিশ্বাস করি না, আর এজেন্সির উপর আমার আস্থা খুব কম এই কারণে, এই সদ্য নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মানে অ্যাডিশনাল চার্জশিটটা জমা পড়েছে, তাতে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া তৃণমূলের অন্য কোনো নেতার নাম নেই। এতদিন ধরে আমরা যত টেলিভিশন ডিবেট হয়েছে, আমি হাস্যকর কিনা জানি না, আমি বলছি সিবিআই ইডিকে আপনি যে বিশ্বাস করবেন, যেটা দুর্ধর্ষ তদন্ত করছে, ইলেকশন মানে সমস্ত দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে, তাহলে ওই চার্জশিট এটা হতে পারে। এবং আপনি এটা বিশ্বাস করতে পারেন যে আমি নারদা থেকে আপনাকে 100 মামলার মানে একদম মানে যা ইডি বেরিয়েছে, খবরের কাগজে দেখানো হয়েছে, একটু বাদেই বাংলাদেশ থেকে গ্রেফতার করে নিয়ে আসা হবে, উদ্ধার হয়ে যাওয়া টাকা ফেরত আসবে, অ্যাম্বুলেন্সে করে টাকা গেছিল, মানে আমি যত সংবাদপত্রে পড়েছি, বিশ্বাস করুন আবির চ্যাটার্জি নেক্সট দীপক চ্যাটার্জি হওয়ার আগে অব্দি অত রোমাঞ্চকর বিবরণ আমি কোনোদিন পাইনি। রাজস্বী উত্তর দেবেন প্লিজ, আসবো, কাউন্টারটা আপনাকেই করতে হবে। ইডির মুখপাত্র নয়, আমি তো আপনার ইডির মুখপাত্র তো বলতে চাইনি না, কিন্তু উনি কাউন্টার করতে চান। মণিশঙ্করটা আসবো সবাই প্লিজ। আন্না হাজারের কথা, হ্যাঁ আমার আন্না হাজারের কথা মনে পড়ে যাচ্ছে যে যখন সুপ্রিম কোর্ট, যখন আরও কেউ ইনভেস্টিগেশন এজেন্সি, তখন বলছে না এগুলো ঠিক নয়, আরেকটা করতে হবে, আন্না হাজারে আন্দোলন করলো। এখন আমার মনে হয় ইডি সিবিআইয়ের যে ভূমিকা, তার জন্য একটা কেন্দ্রীয় এজেন্সি বা একটা নিউট্রাল এজেন্সির দরকার আছে। কেন বলছি আমি, যে তৃণমূলে যিনি আজকে যে বিতর্কিত যে লোক শাহজাহান, তৃণমূলে আসার আগে তিনি সিপিএম থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন, এবং যে কার্যকলাপগুলো করেছেন সিপিএম থেকে যে প্রশিক্ষণ নেওয়া যে সমস্ত জিনিসগুলো সেখানে এখানে প্রতিফলিত হচ্ছে। উনি শিখে এসেছেন ওখান থেকে, কি শিখেছেন এখানে দেখাচ্ছেন, এখানে প্রতিফলিত হচ্ছে, ফলে সেগুলো শেখাচ্ছেন, ফলে
তারপরে আমার কথা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিককে আমাস্ট্রিট থেকে গ্রেপ্তার করা আর একটা মুঘল সম্রাট শাহজাহানকে ওই সন্দেশখালিতে গ্রেপ্তার করা, দুটোর মধ্যে ডিফারেন্ট আছে। এই জন্যে আমি যতটুকু জানি দেখেছি যে এজেন্সিগুলো কোথায় যাচ্ছেন। আমি কাশ্মীরে গেলে এক পোশাক নিয়ে যাব, আমি যদি গরমের জায়গায় যাই একটা পোশাক নিয়ে যাব, ফলে একটা রেকি করে কী ধরনের ঘটনা সেখানে ঘটতে পারে। আমি তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে রাত্রিবেলায় কোনো লোক যে মারা যায়নি, এটাই তো একটা মানে ইয়ের ঘটনা হতেই পারতো, ফলে বড় ঘটনার থেকে বেঁচে গেছে। ফলে এটা একদমই টোটালি ফেলিওর অফ ইন্টেলিজেন্স। ওইটার অপেক্ষাতেই বসছি। যে ধরনের জায়গা ওনারা গেছেন, যে ধরনের লোকগুলোর অ্যাটিটিউড দেখছি, তাতে গুলি চলতে পারতো। গুলি চললে অনেক নিরীহ মানুষ মরে যেতে পারতেন ওখানটাতে রাত্রিবেলায়। ফলে যখন একজন যাচ্ছেন ওখানে, কাকে অ্যারেস্ট করতে যাচ্ছেন, মানে এমন একটা জায়গা যেখানে আইন শৃঙ্খলা যে কোনো মুহূর্তে অবনতি করতে পারে। মণিশঙ্কর বাবু, আপনি কি বলছেন? এমন একটা জায়গা যেখানে যে কোনো সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। সংযম দেখালেন ইডির অফিসাররা, যারা তদন্তে গেলেন, বন্দুক থাকা সত্ত্বেও চালালেন না। আপনি বলছেন চললে আপনি না, আমি বলছি যে কোনো রাজ্যে প্রত্যেকটা জায়গা কিন্তু সমান নয়। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, আপনি গুজরাটে যাবেন, আপনি মহারাষ্ট্রে যাবেন, প্রত্যেক জায়গাটা সমান নয়। সেই জন্য কিছু কিছু কোনগুলো উপদ্রুত এলাকা বলে চিহ্নিত হয় ভোটের সময় প্রত্যেকটা জায়গায়। আগের থেকে রেকি করবেন না যে কি হতে পারে। এখনো ভোট ঘোষণা হয়নি, আর এই এলাকাগুলো সারা বছর উপদ্রুত থাকে। না আমি বলছি না, তার মানে আপনি যদি বলেন যে প্রত্যেকটাই তো দেশের নাগরিক, কোনো জায়গাটাই উপদ্রুত হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা তো হতে পারে না। তার জন্যই তো কোনটা উপদ্রুত এলাকা সেটা চিহ্নিত হয়। ফলে ইডি যখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, পশ্চিমবাংলায় সন্দেশখালিতে ইডি গেলে ইডি মার খায়, সল্টলেকে সিবিআই গেলে সিবিআই মার খায়। স্বীকার করুন, এখানে 59টা উপদ্রুত মানে গোটা বাংলাই উপদ্রুত। লাস্টে একটা কথা বলে আমি শেষ করব। আচ্ছা শতরূপ, একটা কথা বলে আমি শেষ করব। এই যে হাজার হাজার কোটি টাকার যে গল্পগুলো আমরা দেখছি, আর তখন যখন চার্জশিটটা ফাইল হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই যে 20,000, 25,000, 50,000-এর কথা শুনছি, চার্জশিটে তো এই টাকাগুলোর কোনো প্রতিফলন ঘটছে না। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এই টাকা চার্জশিটের সঙ্গে কিভাবে যুক্ত? এই যে উনি যে রাজনৈতিক বিশ্লেষক বললেন, যে টাকাগুলো আপনি অ্যারেস্ট যখন দেখাবেন, গুনছে, টিভিতে দেখাচ্ছে, এত মেশিনে গোনা হচ্ছে, তারপরে যখন চার্জশিটটা ফাইল হচ্ছে, তখন তো সেই টাকাগুলো এতগুলো উদ্ধার হচ্ছে দেখা যাচ্ছে না। সেখানে একদম দেখা যাচ্ছে, অনেকগুলো চার্জশিট পড়েছি, একদম দেখা যাচ্ছে। উনি বলছেন যাচ্ছে কোথায়? উনি বলছেন সামনে দেখানো যা অ্যামাউন্ট চার্জশিটে সেই অ্যামাউন্ট নেই। তাই না, এটা ঠিক বলছেন না। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে শিক্ষক নিয়োগে আমাদের এই আপনি তো বললেন আবার চুপ হয়ে শেষ হয়ে যাবে, এবার হয়ে গেছে বোধহয়। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কেন পার্থ চট্টোপাধ্যায় গিয়ে অভিযোগ থেমে গেল, কেন পিসি ভাই অবধি গেল না, এই সমালোচনা আমাদের আছে। কিন্তু অর্পিতার খাটের তলা থেকে যে টাকাটা বেরিয়েছিল, সেই টাকা চার্জশিটে দেখানো হয়নি, এমন নয় ব্যাপারটা। আমি আপনাকে দুটো কথা বলি। আমি আসবো, রাজু হাত তুলে আছে, প্লিজ আসবো। আরেকটা কথা বলছেন, আসবো এখানে দাঁড়িয়ে অন্তত স্বীকার করা আসছি, মণিশঙ্কর বাবু আসছি। আরেকটা কথা আমি বলবো, এই যে আপনি বলুন, মুক্তাঞ্চলগুলো আমরা অতীতে দেখেছিলাম, আজকে এখানে যে মুক্তাঞ্চল এখনো অবধি আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা যে স্বীকার করে নিলেন মণিশঙ্কর দা, তার জন্য ধন্যবাদ। আর আমি হাত তুলেছিলাম সুমনদাকে, একদম সুমনদার পক্ষেই কথা বলার জন্য, যে হ্যাঁ, সেন্ট্রাল এজেন্সির ওপর ভরসা না থাকাটাই তো স্বাভাবিক। কারণ আমাদের অ্যান্ডারসনকে এখান থেকে পালিয়ে দেওয়া, ভোপাল গ্যাস লিক কাণ্ড, মরিচঝাঁপি বলুন বা যে কোনো সাইবাড়ি বলুন, কোথাও তো কখনো কোনো তদন্ত আমরা হতে দেখিনি, কোনো শাস্তি দেখিনি। আর একটা কথা স্বাভাবিকভাবেই আমরা দেখবো যেটা হয় না কখনো। আচ্ছা, আমি এবার বলে নিই, ওনার কথার উত্তরটা দিন। না, এই যে মমতা ব্যানার্জি যে অভিযোগটা করলেন ভোটের আগে মাঠ খালি করার জন্য এত এজেন্সির আনাগোনা, তার উত্তর দিন। অনেক সময় অনেক রকম কথা বলে থাকেন। মমতা ব্যানার্জি বলেছিলেন যে ও কি তৃণমূল করতো, মানে ও যদি তৃণমূল করতো তাহলে কি ও ধরা পড়তো, কাউকে একটা ধরার ব্যাপারে বলেছিলেন। মানে এই কথাটার উত্তর দিন না। না, আমি বলছি তো, মাঠ খালি তো বললাম তো, মমতা ব্যানার্জিকে তো বলতে হবে, কারণ মাঠ এমনিও খালি, মানে এজেন্সি ইলেকশনের টুল, এজেন্সি ইলেকশনের টুলকে উনি, যিনি পুলিশকে নিজের টুল হিসেবে ব্যবহার করেন, যিনি বিভিন্ন ক্লাবদেরকে নানান রকম টাকা দিয়ে তাদেরকে টুল হিসেবে ব্যবহার করেন, তো আপনি আচরি অন্যের শেখা, এটা তো খুব মমতা ব্যানার্জি বলবেন। প্রথম কথা হচ্ছে, মণিশঙ্কর বাবু আপনাকে অনুরোধ করবো, শাহজাহান, প্রথম কথা হচ্ছে শাহজাহান বলে কেউ সিপিএম এর পার্টি মেম্বার ছেড়ে দিন এজি মেম্বার ছিল বলে কেউ কোনোদিন দাবি করেনি। আর যদি তার থেকে বড় কথা, এই শাহজাহান যখন সিপিএম কে খুন করবে, আপনার মাঝখানে আমি চুপ করে গেছি, আপনি বাইরে আছেন, আপনি যদি
এটা করেন তাহলে বাকি সময়টা আপনার বেশি অসুবিধা হবে। দ্রুত শেষ, ওনাকে থামাতে তবে শেষ করব। উনি ডিলে আছে, উনি যা বলবে তুমি পরে শাহজাহান যখন সিপিএম কে খুন করবে পঞ্চায়েত ভোটের সময়, নমিনেশন জমা দিতে দেবে না, তখন শাহজাহান হয়ে যাবে ভগবানের বরপুত্র। আর তারপরে যখন শাহজাহান ইডিকে পিটিয়ে ফেরার থাকবে, তখন আপনার মনে পড়বে এক সময় সিপিএম করতো এই ধান্দাবাজিগুলো বাড়িতে গিয়ে করবে। আমি কথাটা শেষ করতে দাও, আমি কথা শুনেছি। দ্বিতীয় কথা হচ্ছে ভোটের আগে ধরা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভোটের পরে দাঁড়ান, ভোট 2021-এ ভোটের ফলাফল বেরোনোর 15 দিন আপনি যদি চুপ না করেছেন, আমি তো বলে দিচ্ছি উনি শুনতে পাচ্ছেন, আমরা যা বলছি উনিও পরে শুনছেন। সেম এখানে প্রবলেম হচ্ছে, এবার তো থামলেন। আমি এবার পরে শুনবো। 2রা মে ভোটের ফলাফল বেরোলো, 2রা মে 2021-এর ভোটের ফলাফল বেরোলো 15 দিন পরে, তখন সামনে কোনো ভোট নেই। 15 দিন পরে 4টে চোর ধরা পড়লো নারদার কেসে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভোটের পরে কেন ধরা হচ্ছে। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায় সামনের বছর জুন মাসে গিয়ে ধরা পড়লো, জুলাই মাসে গিয়ে, তখন বললেন ভোটের 1 বছর পরে কেন ধরা হচ্ছে। এখন সামনে লোকসভা ভোট, তার 4 মাস আগে ধরা হয়েছে, এখন বলছেন ভোটের আগে কেন ধরা হচ্ছে। ভোটের পরে ধরা যাবে না, ভোটের আগে ধরা যাবে না, মাঝখানে ধরা যাবে না। ভাই পরিষ্কার বলে দিন না, পশ্চিমবঙ্গের চোরকে ধরা যাবে না। মণিশঙ্কর বাবু এবার বলুন। নাকামি হচ্ছে কথার মাঝখানে। আমি বলছি যে দীপাঞ্জন এক্ষুনি আসবো। প্রশিক্ষণটা নিয়েছে উনি, ওনার যে ফ্রেন্ড ফিলোসফার গাইড সেটা ছিল সিপিএম। আমি বলছি প্রশিক্ষণটা অ্যাপ্লাই করছে এখানে, 1। আর 2 নম্বর হচ্ছে দীপাঞ্জন বাবু আমার সঙ্গে একমত হবেন কিনা আমি বলবো। কে বললো সিপিএম ছিল ফ্রেন্ড ফিলোসফার গাইড? কোথায় পেয়েছে? আরে সিপিএম ফ্রেন্ড ফিলোসফার ছিল, কিন্তু তো ওর দাবি, তাকে এত ডিফেন্ড করার কি দরকার? আপনি শেষ করুন। উনি বললেন এটা চোরকে সিপিএম এর ঘাড়ে ফেলে দিলে হয়ে যাবে। আমি বলছি দীপাঞ্জন বাবুকে যে অ্যান্টিসিপেটরি বেলগুলো যেগুলো হয়, প্রত্যেকটা লোকই তো অ্যাবসকন্ড থাকে, ফলে সে একটা চান্স নেয় যে সত্যি সত্যি সে দোষী কি নির্দোষ একটা অ্যান্টিসিপেটরি বেল করবেন। আপনার মনে আছে লালাকে, যে অনুপ মাঝি কোল মাফিয়া, তাকে কিন্তু ইডি সিবিআই খুঁজে পায়নি, বহুদিন লুকআউট নোটিশ করেছিল। সেই লালা কিন্তু সুপ্রিম কোর্ট যেয়ে পরে প্রোটেকশন নিয়ে তাকে অ্যারেস্ট হতে হয়নি, ফলে বোঝা গিয়েছিল যে ইডি সিবিআই যদি তাকে অ্যারেস্ট করতো সেটা ভুল ছিল। ফলে যে কেউ অভিযুক্ত তিনি একটা চান্স নিতে পারেন লুকিয়ে থেকে। ওকে ফাইন, দীপাঞ্জন দা বোঝা গেছে, দীপাঞ্জন দা আছে কিনা এই দিক দিয়ে আপনি সহমত হবে কিনা? না পিউ, আমি একটা কথা বলি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যেহেতু আমরা বাইরে আছি, কারণ এটা যদি শুধু শতরূপ, আমি দেখেছি 6 বার ওর মধ্যে কথা বলেছে, আমরা 1 বার সুযোগ পেয়েছি। যদি ইকুয়াল অপরচুনিটি দিতে না পারো আমাদের দেখো না, এটা শতরূপকে একা নিয়ে বিতর্ক, তাহলে আর বিতর্কে আমাদের ডাকার দরকার নেই। দ্বিতীয়ত, এবার শতরূপ তখন খুবই ছোট ছিল, অবভিয়াসলি ওর মনে হওয়ার কথাই নয়। এই ইদ্রিস আলীর যে কথাটা বললাম, তখন ওই বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু পরিষ্কার আঙুল উঠেছিল, ওই পোর্ট এরিয়ার মন্ত্রী। ইদ্রিস আলী মারা যাওয়ার পরেও কাগজে কাগজে কি লেখা হয়েছিল শতরূপ গিয়ে আর্কাইভে খুঁজলেও পাবে। আমি বুঝি পুলিশের যন্ত্রণাটা, এবং তখনও কিন্তু সেই ষড়যন্ত্র ওইখানেই শেষ হয়ে গেছিল, আগে কিন্তু পর্দাফাশ হয়নি। এটা বাংলার মানুষ এখনো মনে রেখেছে ডিসিপি বিনোদ মেহতার হত্যা। দ্বিতীয়ত, ভবিষ্যৎবাণী কথা বলছো, এই যে তোমাদের যে অ্যালামনি, সে কিন্তু ধরা পড়বেই পড়বে, তুমি দেখে নিও কবে ধরা পড়বে। বাট যেটা আমি পিউ বলছি, যে পরিষ্কার কথা যেটা আমার শঙ্কা, সেটা হচ্ছে ওকে মুখ বন্ধ না করিয়ে দেওয়া। কারণ শাহজাহান কিন্তু একা নয়, শাহজাহানের পেছনে অনেকটা দূর আছে, এবং সেটা খুব সাংঘাতিক কিছু ইনফরমেশন বা ইনপুট রয়েছে ইডির কাছে, এবং তার জন্য সমস্ত সেন্ট্রাল এজেন্সি একসঙ্গে ঝাঁপিয়েছে। ভারতবর্ষের শেষ কবে এরকম ঘটনা ঘটেছে যে একজন লোকাল গুন্ডা মাফিয়া, তার জন্য সমস্ত এজেন্সি একসঙ্গে ঝাঁপাচ্ছে? এর সঙ্গে ইডির উপর আক্রমণের কোনো সম্পর্ক নেই, এখানে কোনো ইগো নেই। ইডি মার খেয়েছে, সেটা আলাদাভাবে দেখা, কিন্তু কিছু একটা পাওয়া যাচ্ছে যেটা অবভিয়াসলি বিতর্কে কথা বলা যাবে না, তার জন্য সমস্ত এজেন্সি ইনক্লুডিং বৈদেশিক এজেন্সি তারাও ঝাঁপিয়েছে, এবং সেটা বোঝা যাবে। ভবিষ্যৎবাণীটা ফলবে কি ফলবে না সেটা বোঝা যাবে। কাকুর কোনোদিন কণ্ঠস্বর চেক করা যাবে না, এই ভবিষ্যৎবাণী উত্তর দিয়েছে, পাল্টা উত্তর এই দুজনের কাউন্টার করার জন্য তো ডিবেটটা নয়।